বেগুন আমাদের একটা সাধারণ পরিচিত সবজি। তারপর সারা বছর পাওয়া যায়। সারা বছরই চাষ করা যাবে। সারা বছর যদি পাওয়া যায় তাহলে সারা বছর চাষ করা যাবে না। তারপর আমাদের দেশে ভারত, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে বেগুন চাষ হয়ে থাকে। তাহলে আমাদের দেশ ছাড়া পার্শ্ববর্তী ভারত, তারপর চীন, জাপান, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে বেগুন চাষ হয়ে তাহলে কোন কোন এলাকায় চাষ হয় আপনি সেটা বলতে পারবেন। আমাদের দেশ ছাড়া বাইরের দেশে বেগুন চাষ হয়। বলে যায় না হ্যাঁ বিপদ। আচ্ছা এখানে দেখো কয়টা বেগুন দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা এই ছবিগুলো আসলে কিসের? বেগুনের। আচ্ছা প্রবলেম যা হচ্ছে সেটা ঠিক করতেই হবে। দেখো এখানে দেখো বেগুন কি একরকম দেখছো? পুরো লম্বা গোল, এটা আবার কি রকম, এটা গোল আবার কি রকম, এটা আবার লম্বা মোটা মোটা, এটা আবার কিছু বেগুন এখন পাওয়া যায় লাউয়ের মতো বড়, তাই না? আচ্ছা তাহলে এটা আমরা যে দেখলাম এটা আসলে কি প্রকাশ করবে? দেখতে সবগুলো একই না, একটা বিভিন্ন না, কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন জাত। ভিন্ন ভিন্ন যে দেখলাম ভিন্ন ভিন্ন বেগুন আসলে ভিন্ন ভিন্ন এটা জাত। ভিন্ন না ভিন্ন বেগুন দেখছি মানে তাহলে ভিন্ন জাত। তাই আমরা বেগুনের জাত সম্পর্কে কিছু ধারণা কি কি জাত আছে আমরা একটু দেখব। ঠিক আছে? কে বললো? এই তুমি বলো কি কি জাত আছে? খটখটিয়া, তারাপুরি, তারাপুরি, নয়নতারা। তাহলে এই কয়টা জাত আমরা দেখলাম। কয়টা জাত দেখলাম? আচ্ছা এখন দেখো আবার একটা জাত দেখছি না? এটা আসলে একটা জাত বড় হয় না, 12 মাসই হয়ে যায়। আবার সাদা জাতের বেগুন দেখছো? এটাকে আবার ডিম বেগুন বলে। কি বেগুন বলে? ডিম বেগুন। আমি আগে দেখাইছিলাম ছবিটা। বিদেশি জাত যে কয়টা আছে তার মধ্যে নাম কি কি বলো তো তুমি? বিদেশি জাতের কি কি নাম আছে? ব্ল্যাক বিউটি, ফ্লোরিডা বিউটি, এটা হলো বিদেশি জাতের নাম। ব্ল্যাক বিউটি আর আচ্ছা জায়গাটা কি দেখলাম? বেগুনের কোয়ালিটি অনুসারে জাতের নাম দেখলাম, তাই না? আচ্ছা এটা ক্লিয়ার? এখন তোমরা বলতে পারো যে জাতের নাম যদি তোমাদের জিজ্ঞেস করে এখন তোমরা বলো তুমি বলো তো কি জাতের নাম? হ্যাঁ কয়টা জাতের নাম বলো? কি যে কোনো বলো, একটা জাতের নাম বলো। হ্যাঁ ব্ল্যাক বিউটি, নয়নতারা, খটখটিয়া, এটা তোমাদের দেখাইছে আবার একজনকে শোনাইছি। তুমি যদি মনোযোগ থাকো তাহলে কিন্তু এখান থেকে বলতে পারতা। এই বলতে পারো না খালি দেখছো মনোযোগ নেই। বসো এই তুমি বলো তো জাতের নাম বলো। ঠিক আছে এখন যে বলছিল পড়ছিল তাকে জিজ্ঞেস করো। তুমি বলো তো এটা আচ্ছা দাও বেশি বেলা বলতে পারছো তাই না? আমরা আরেকটু বই করলে আরেকটু বেশি পাবো, বইয়ের বাইরে কিন্তু নাই। আচ্ছা বসো তুমি বলো তো বিদেশি বেগুনের জাতের নাম কি বলছিলা? হ্যাঁ বুঝছো দুইটা নাম বলতে দুইটাই বলে আছে। তাহলে আমরা দেখো এখানে দেখছি আবার বলতেও পারছি তাই না? এটা তো আবার মুখস্থ করা লাগবে। সাবান বলে গেল যেটা যেটা থেকে চিঠি নেব। আচ্ছা এখন তো বেগুনের বীজ এটা কি আলে বিষ্ণু বীজ বিষ্ণু তুমি নাও ঠিক আছে? আর এই পাশেটা দাও কি এখন তোমাদেরকে যে বিষয়টা বীজ বপন আর চারা উৎপাদন এই বিষয় সম্পর্কে একটু ধারণা রাখো। আমরা জানি কি জেনে ফেলছি কোন কোন দেশে হয় এটাও জেনে ফেলছি, আমাদের দেশ ছাড়াও হয়। এখন বীজ বপন আর চারা উৎপাদন দেখো শীতকালে যদি বেগুন করতে চাও তাহলে কোন মাসে তুমি বলো তো কোন শীতকালে বেগুন কখন রোপণ করতে হয়? দেখো শ্রাবণ থেকে আশ্বিন মাস, এটা কি মাস?
বীজতলা তৈরি করতে চাই তাহলে কি করতে হবে বালি কম্পোস্ট ও মাটি মিশিয়ে বীজতলা তৈরি করতে হবে বালি কম্পোস্ট কম্পোস্টটা কি জানো জৈব সার বিভিন্ন আবর্জনা থেকে যে সারটা প্রস্তুত করা হয় সেটাকে কম্পোস্ট সার বালির কথা বলছে তোমাদের সব জায়গাতে কি বেলে মাটি আছে নাই আমরা এঁটেল মাটি যদি থাকি সেখানে বীজতলা আপনাকে বালি ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে বীজতলা তৈরি করব আমরা এইভাবে হ্যাঁ তারপরে আমরা চলে যাই বীজতলা হয়ে গেল নাকি তারপর দেখো বীজ গজানোর 8 থেকে 10 দিন পর চারা তুলে দ্বিতীয় বীজতলায় রোপণ করতে হবে যে বীজতলায় প্রথম ফেলাবা সেখান থেকে আরেকটা বীজতলায় ওই চারাগুলো তুলে কাটতে হবে তোমরা বলো অনেক সময় কলম চারা যেমন যারা ভার্জিনদের অভিজ্ঞতা আছে তারা দেখো বীজতলা থেকে চারা ফেলে আবার নিয়ে যায় আরেকখানে রোপণ করে তারা বলার চারা বলে তোমরা তাই না বলার বলো আর কলম বলো যাই একটা কিছু একই না তাহলে আমরা চারা বেগুনের চারা ঠিক ভার্জিনের মতো এক জায়গায় রোপণ করে ছোট চারাটা আরেক জায়গায় যদি পাতা করে রোপণ করে দেই তাহলে সেটা দ্রুত বড় হবে সেই চারা থেকে ফল বেশি পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা আমরা বেগুনের জন্য কি করব জানো জমি নির্বাচন করব কি রকম জমি বেগুন চাষ করা যায় ঠিক আছে এখন কি রকম জমি বেগুন চাষ করা যায় আমরা একটু দেখব হ্যাঁ দেখো এটা হচ্ছে একটু নড়লেই নষ্ট হয়ে যাচ্ছে ভাই এই কেবলটার দোষ তো ওইটা বন্ধ হয়ে যাবে ওইটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আসলে বেগুন চাষের জন্য যে জমিটা দরকার সেটা কি দোআঁশ বেলে দোআঁশ মাটি প্রয়োজন কি রকম দোআঁশ বেলে দোআঁশ মাটি কি রকম মাটি দরকার দোআঁশ বেলে দোআঁশ মনে রাখবে তো তবে এটার মাটি যদি তুমি উৎপাদন করো তাহলে কি করতে হবে দেখো কি বলছে যদি কোন জমি থেকে পানি দ্রুত সরানোর অবস্থা থাকে তাহলে এঁটেল মাটিতে বেগুন চাষ করা বুঝতে পারছো তাহলে বেলে দোআঁশ ভালো হয় কিন্তু আমরা যদি এঁটেল মাটিতে চাষ করি তাহলে করতে পারবো কিভাবে করব দাদা পানি সরানোর ব্যবস্থা থাকে না থাকলে করা যাবে না আচ্ছা আচ্ছা কিভাবে চাষ করব সামনে যাবনি সামান থেকে গেলে দেখো চাষ করতে গেলে আমাদের এলাকায় এখন হালের চাষ না আছে এখন কিছু হালের কোনো চাষ নাই এখন চাষ হচ্ছে আমাদের কি ট্রাক্টরে চাষ আমাদের এখন আবার ছোট ট্রাক্টর নাই এখন কিন্তু বড় ট্রাক্টর কিন্তু জমিটা তো এটা আসলে কিভাবে করব দেখো একটু লক্ষ্য করে আমি স্কিপ করতেছি তাড়াতাড়ি দেখ জমিতে চার থেকে 5টা চাষ করে দিয়ে মাটি জোর তৈরি করতে হবে যদি বেশি ফলন পেতে চাও মাটিকে কি করতে হবে বেশি ভাবে গভীরভাবে চাষ করতে হবে তাই না বেশি ফলন পেতে হলে কি জমিতে বেশি গভীরভাবে চাষ করতে হবে তাহলে গভীরভাবে চাষ করতে আমরা সার ব্যবস্থা করব পুরো যে সারের উপর ছবি দেখছেন চেনো কি সার ওইটা কি ভার্জিন বাটিয়া সার ওটা নাম হচ্ছে টিএসপি আর এই পাশে থেকে ইউরিয়া আর এই লালটার নাম কি আর এই পাশে থেকে হচ্ছে কি গোবর এটা গোবর সারের মধ্যে পড়ে এটা আসলে জৈব সারের মধ্যে পড়ে এই সারটা আসলে আমরা কি পরিমাণে কিভাবে দেব তাই না আচ্ছা আমরা যে আমি স্পিড করে তাড়াতাড়ি চিন্তা করব পরিমাণ হলো কোন সার কি পরিমাণে দেব গোবর 40 কেজি তারপর ইউরিয়া টিএসপি 1 কেজি কতগুলো দেখা গেল শতাংশে তারপর দেখো 0.5 কেজি তারপর দেখো পটাশ
সার কতগুলো করে দেব। সার প্রয়োগের নিয়ম দেখো একটু, সার প্রয়োগের নিয়ম কে করবো বলো তো, একটু কিছু দেখা তুমি করো। ক্লাস 10 এর সমস্যা নেই, ক্লাস তো একই। ইউরিয়া সব সার জমি সেচ চাষের সময় প্রয়োগ করতে হয়। ইউরিয়া সার চারা গজানোর 8 থেকে 10 দিন পর থেকে আচ্ছা আসবে আবার একটা দেখো আমার এটা হলো যান্ত্রিক সমস্যা। 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 কিস্তিতে উপর প্রয়োগ করতে হবে। মানে ইউরিয়া সারটা ছাড়া বাকি সার শেষ চাষের সময় দিয়ে দেবো, তাই না? আর ইউরিয়া সারটা কি করবো, চারা গজানোর 8 থেকে 10 দিন পর থেকে 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 কিস্তি 4 কিস্তি তৈরি প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? আমরা যে ছবিটা দেখছি তারা তুলতেছে, তাই না? এই ছবিটা প্রথমবার দেখছিলাম, তাই না? চারা কতদিন পরে তুলতে হবে দেখো, চারা বয়স যখন 1 মাস হলে তুলে নিতে হবে। তোমরা খেয়াল রাখতে হবে চারা তোলার সময় যাতে শিকড় ছিঁড়ে না যায়, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, শিকড় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে চারাটা ঠিকমতো বেড়ে উঠতে পারবে না। এখন চারা রোপণ করবো, আমরা চারাটা কত দূরে দূরে রোপণ করবো, এই যে চারা রোপণ করছে কত দূরে দূরে একটু রোপণ করবো। হ্যাঁ, 75 সেন্টিমিটার দূরত্বের সারিতে 60 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করবো। তাহলে সারি টু সারি কত 75, আর গাছ টু গাছ কত 60 সেন্টিমিটার। সেন্টিমিটার ছিল না, স্কেল আছে না, জ্যামিতি বক্স স্কেল আছে, সেই স্কেলে মেপে তোমরা চারা রোপণ করতে পারো। আচ্ছা এখন দেখো চারা রোপণ করলে তাতে তো শেষ হবে না, কি করতে হবে, পানি দিতে হবে। পানি দিতে গেলে আসলে কখন দিবা দেখো, যদি জমি শুকিয়ে যায় তাহলে 10 থেকে 15 দেখা তো হয়ে গেল। আচ্ছা শেষ পানি দেওয়ার পরে কি করতে হবে, না ওই যে দেখো নিড়ানি করে দিতে হবে। এই পানি দেওয়া শেষ হয়ে গেলে তারপর কি করতে হবে, নিড়ানি দিতে হবে, গাছ তুলে নিড়ানি দিতে হবে। আচ্ছা আমি আরেকটা কথা বলছিলাম, আরো একটা অপশন ছিল পোকা মাকড়। দেখো দেখা যাচ্ছে না, পোকা দেখলে শরীর ভয় লাগে, ভয় লাগে না? জি স্যার। এই পোকাগুলো বেগুনের মধ্যে থাকে, দেখছো তো তোমরা? এই পোকাগুলো দেখো না তোমরা? দেখছো? তাহলে এই পোকাগুলো কি করে জমিতে আমরা দেখি, এই পোকাগুলো আমাদের কি করে গাছ কেটে নোয়া গেলে ফলের ভিতরে ঢুকে পড়ে, তাই না? তাহলে বেগুনের জন্য কত প্রজাতির পোকা আছে দেখো তো? 16 প্রজাতির পোকা আর একটি প্রজাতির মাকড় বেগুনের ক্ষতি করে। মাকড় হচ্ছে মাকড় প্রজাতি, তাহলে একটা প্রজাতির মাকড় আর 16 প্রজাতির কি পোকা আসলে বেগুনের ক্ষতি করে, খুব বেশি জটিল কিন্তু, তাই না? আচ্ছা দেখো তারপরে কিভাবে দমন করা যায়, অবশ্যই দমন করা যাবে। দেখো একটা ফল ছিদ্র করছে আর একটা গাছের ডগাকে কি করছে, ছিদ্র করে নষ্ট করে দিয়েছে, তাই না? আমরা দুই ধরনের লক্ষ্য করতে পারি, দেখো ফল ছিদ্র, ডগা দিয়ে করছে, দিয়ে আমরা এখানে পোকা ধরছে। এরকম তোমরা দেখো বেগুনের প্রধান সূত্র হচ্ছে ফল ও ডগা ছিদ্রকারী পোকা। কিভাবে নষ্ট করতে হবে, কি করতে হবে, আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে ধ্বংস করা, অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা। ঠিক আছে, এই দুইটা হলো অপশন তোমাদের। আর অনুমোদিত মাত্রায় আমাদের কি করতে হবে, কীটনাশক। অনুমোদিত মাত্রায় কীটনাশক কি বোঝো, যেটা সরকার অনুমোদন দিয়েছে সেই কীটনাশক ব্যবহার করতে হবে। সবজি কিন্তু এমন কীটনাশক দিতে হবে পরে খায় মানুষের ক্ষতি হয়, এই জন্য আমরা আসলে লক্ষ্য করবো আসলে কোনটার জন্য কোনটা দেব। যদি কলম চারা ব্যবহার করি তাহলে কি উল্ট রোগ দমন করা যায়, তাহলে এটা এমনি দমন হয়ে গেল। উল্ট রোগটা কোনটা জানো, গাছ গারবা, গাছ শিকড় নষ্ট করে দেয়, গাছ বড় হয় না, দুর্বল থাকে, শিকড়টা কি করে খেয়ে ফেলে। এইটা প্রতিরোধ হবে যদি তুমি কলম চারা ব্যবহার করো। চারা একবার তুমি এক জায়গায় রেখে পরে আবার কয়েকদিন পরে যদি জমিতে করো, সেটাকে কি বলা হবে, কলম চারা। প্রথমে বলছিলাম এটা বলে এই রোগটা ফেরোমন ফাঁদ যদি ব্যবহার করো তাহলে মাছি মুক্তা দমন করা যায়। ফেরোমন ফাঁদ তোমাদেরকে নেক্সট টাইমে যদি কোনো সুযোগ হয় তাহলে ফেরোমন ফাঁদ কিভাবে মানে কিভাবে স্থাপন করা লাগে, কোথায় স্থাপন করব, কিভাবে তৈরি করব, এই বিষয় সম্পর্কে একটু ধারণা দিতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে সরিষার তেল ব্যবহার করে মাটি বাহিত যে রোগগুলো আছে এটা প্রতিরোধ করা যেতে পারে। তাহলে আমরা নেক্সট কথা বললাম, এখন তোমরা একটা কাজ করো।